আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভনা স্টাডির নতুন একটা ভিডিওতে। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের 7টা সেরা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। দেখো, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সেরা 7টা সাবজেক্ট আমরা নির্ধারণ করি বা তোমরা চিন্তা ভাবনা করো হয়তো বা পড়াশোনার দিক থেকে। বিষয়টা আসলে পড়াশোনার দিক থেকে না, চাকরির ক্ষেত্র অনুযায়ী আমরা সেরা সাবজেক্টগুলো দেখাবো। যে সকল পড়াশোনার ক্ষেত্র একটু কঠিন, চাকরির ক্ষেত্র কিন্তু ততটা সহজ। এখন তুমি যদি যেমন তেমন একটা সাবজেক্টে তোমার এই একাডেমিক কেরিয়ারটা তৈরি করো, চাকরির ক্ষেত্রে কিন্তু ততটা সুযোগ সুবিধা পাবা না। বাট ভালো একটা সাবজেক্ট হোক একটু কঠিন, কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো। পলিটেকনিক্যালে এমন সব সাবজেক্ট রয়েছে যেখানে 2 লাখ 5 লাখ টাকা পর্যন্ত স্যালারি পাওয়া সম্ভব যদি তুমি তোমার যোগ্যতা প্রমাণ করতে পারো। আজকে আমরা সেরা 7টা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলবো, বিস্তারিত আলোচনা করবো, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি আগে একটু পলিটেকনিক্যালের নিয়ে একটু সাবজেক্টগুলো নিয়ে কথা বলি যেগুলো মূলত তোমাদের পড়তে হবে। দেখো, পলিটেকনিক্যালে কিছু কমন সাবজেক্ট রয়েছে, টুকটাক সবাইরই কিন্তু সেগুলো থাকবে, এবং কিছু বিষয় কঠিন, কিছু বিষয় সহজ। সেক্ষেত্রে তুমি আগে একটু জাস্টিফাই করে নিবা তুমি কোন ব্যাপারে ইন্টারেস্টেড। তুমি ম্যাথ ভালো পারো, না তুমি ফিজিক্স ভালো পারো, না তুমি অ্যাকাউন্টিং ভালো পারো, না তুমি কোন বিষয়ে বেশি দক্ষ, কোন বিষয়ে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শেষ করতে পারবা কি না। কারণ এখানে একটা বিষয় মাথায় রাখবা, তুমি যদি ভালো একটা চাকরি করতে চাও, সেটা সরকারি হোক বা বেসরকারিতে হোক, তোমার রেজাল্ট ভালো হতে হবে। যথেষ্ট একটা ভালো রেজাল্ট নিয়ে তুমি সেখানে চাকরি করতে পারবা, কারণ প্রতিযোগিতা রয়েছে ভাইয়া। এখন তুমি যদি একটা সাবজেক্ট পছন্দ করলা কিন্তু সেখানে রেজাল্ট তোমার দেখা গেল যে খারাপ হইলো, দিন শেষে তোমার কী লাভ? কারণ সাবজেক্ট যতই ভালো হোক, রেজাল্ট খারাপ করলে তো লাভ নাই। তাই সাবজেক্টও ভালো হতে হবে, তোমার সাথে মানানসই হতে হবে, এবং তোমার রেজাল্টও যেন যে একাডেমিক কেরিয়ারটা শেষ করে যেন তোমার রেজাল্ট অনেক ভালো দেখায়। তো চলো আমরা এই বিষয়গুলো বুঝে নিলাম, এবার আমরা একটু সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি। তার আগে একটি কথা বলতে চাচ্ছি, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো। আমরা কিন্তু এরই মধ্যে পলিটেকনিক্যালের সকল সাবজেক্ট নিয়ে একটা ভিডিও করা আছে, চাইলে সেটা দেখতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। তার সাথে বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক্যালের তালিকা এবং কোন পলিটেকনিক্যালে কতগুলো সাবজেক্ট রয়েছে, কত আসন সংখ্যা রয়েছে সেটা নিয়েও কিন্তু ভিডিও করা হয়েছে। এই দুইটা ভিডিও খুব ইম্পর্টেন্ট, দেখে নিও। আর সামনে সেরা 5টা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের নাম নিয়ে ভিডিও আসবে, সেটা দেখে নিও। তো চলো বিষয়গুলো ক্লিয়ার করি। তো প্রথমত আমরা যে সাবজেক্টের ব্যাপারটা যাচ্ছি সেটা হচ্ছে, আমরা একদম শেষ থেকে শুরু করি, টেক্সটাইল। সো টেক্সটাইল যে সাবজেক্টটা আমরা যদি ছোট্ট করে বলি, টেক্সটাইলে সরকারি চাকরির সুযোগ সুবিধা কিছুটা কম, কিন্তু বেসরকারিতে হিউজ চাকরির সুযোগ সুবিধা রয়েছে। টেক্সটাইল বলতে এখানে যদি আমরা একটু বলি, গার্মেন্ট শিল্পকে বোঝানো হয়। গার্মেন্ট শিল্প সব কিছুই কম বেশি এই টেক্সটাইলের সাথে সম্পর্কিত। সো যারা বর্তমানে কিন্তু বাংলাদেশ বা আরও ভবিষ্যতে গার্মেন্ট শিল্পে আরও অনেক ভালো ভালো কাজ হবে, তো যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করতে চায় এবং তাদের কিন্তু অনেক ধরনের অপরচুনিটি রয়েছে। এমনকি আমার অনেক দেখা রয়েছে যারা কিনা বেশ ভালো একটা বেতনের টেক্সটাইল কোম্পানিতে, একটা গার্মেন্টস কোম্পানিতে তারা জয়েন করছে এবং তারা চাকরি করছে। সো টেক্সটাইলটাকে আমরা একদম সবার শেষে রাখছি, কারণ এখানে সরকারি চাকরির কিছুটা ক্ষেত্র কম, কারণ সরকার তো আর সেভাবে গার্মেন্ট শিল্পকে লালন পালন করে না, এটা ব্যক্তি মালিকানাধীন চলে বা তোমার বেসরকারি মালিকানাধীন চলে। তো এটাকে আমরা একটু শেষের দিকে রাখছি। দ্বিতীয়ত আমরা কথা বলছি আর্কিটেকচার। আর্কিটেকচারে একটা বিষয় সবসময়ের জন্য মাথায় রাখবা, যেটা চাহিদা থাকবে। এটা হয়তোবা আস্তে আস্তে দুনিয়াটা রোবোটিক্স হয়ে যাচ্ছে, সফটওয়্যার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তারপর একটা সময় আর্কিটেকচারের একটা ভূমিকা থাকবে, এবং তোমরা যদি ভালো একটা রেজাল্ট এখান থেকে করে যেতে পারো, তোমরা ডমিনেট করবা পুরো আইটি ডিপার্টমেন্টকে, আর্কিটেকচার ডিপার্টমেন্টকে। সেক্ষেত্রে অফকোর্স তোমাদের এই জায়গায় বেশ ভালো চাকরির সুযোগ সুবিধা রয়েছে, সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক, এবং এটা দিয়ে তোমরা কিন্তু বেশ ভালো পোস্ট, বিসিএস থেকে শুরু করে সব জায়গায় দিয়ে তোমরা চাকরির সুযোগ সুবিধা পাবা, অ্যাপ্লাই করতে পারবা। এখন নির্ভর করছে তোমার পড়াশোনার ধরনের উপরে, তোমার রেজাল্টের উপরে। দেন আমরা কথা বলছি তোমাদের এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা বিষয় তোমাদেরকে ফার্স্ট মাথায় রাখতে হবে। বর্তমান জগতে যত দিন আগাচ্ছে তত কিন্তু জিনিসপত্র আবিষ্কার হচ্ছে এবং তত ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে। সো এক্ষেত্রে যে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা রয়েছে। এখন তুমি যদি এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করতে খুব পছন্দ করো, তাহলে অফকোর্স তোমার জন্য এই সাবজেক্টটা বেটার একটা সার্ভিস তোমাদেরকে দিবে, কারণ এখানে ভালো লাগারও বিষয় রয়েছে। তোমার যদি মেকানিক্যাল এই বিষয়গুলো, যন্ত্রপাতি বিষয়গুলো ভালো না লাগে, এখানে কিন্তু আউটডোরে কাজ বেশিরভাগ সময় হয়ে থাকে। তো এই ক্ষেত্রে এই কাজগুলো যদি তোমার করতে পারো না লাগে, তাহলে স্কিপ করতে পারো। বাট যদি মনে হয় যে না, আমি এই কাজগুলো করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাহলে অফকোর্স করতে পারো, কারণ এখানে তুমি বিশাল বিশাল যন্ত্রপাতি ঠিক করবা। তোমার ধারণা হচ্ছে এইটা, ঠিক আছে? বিশাল বিশাল যন্ত্রপাতি ঠিক করে দেন সেটা নিয়ে কাজ করবা এবং নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করবা, অনেক কাজ রয়েছে। সো সেভাবে তোমরা এই সাবজেক্টে নির্বাচন করতে পারো। সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে এর চাহিদা ব্যাপক, বিশেষ করে সরকারি ক্ষেত্রে ব্যাপক চাহিদা রয়েছে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তো
তো এর পরবর্তী আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স সাবজেক্টে একটা বিষয় রয়েছে যে এখানে বর্তমান জগৎটা কিন্তু আস্তে আস্তে এই যে কম্পিউটার ইলেকট্রনিক্স টেকনোলজির উপর নির্ভর করছে, এবং আমি মনে করি যে এখন বর্তমানে চাহিদা রয়েছে, আমরা যে দেখতে পাচ্ছি বিভিন্ন আইটি ফার্মে আস্তে আস্তে তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ প্রবেশ করছে, বর্তমানে অনেক ভালো জায়গায় চলে গেছে, সামনে আরও ভালো জায়গায় যাবে, সেখানে এই ধরনের চাহিদা থাকবে, সাবজেক্টের চাহিদা প্রচুর থাকবে। বর্তমানে সরকারি বেসরকারি খাতে অতটা উন্নতি না করলেও বেসরকারি খাতে যথেষ্ট পরিমাণে এই ইলেকট্রনিক সাবজেক্টটার ব্যাপক চাহিদা রয়েছে। এবং এটার একটা সবচেয়ে বড় কথা আমি তোমাদেরকে বলি, এটা যদি তোমরা এরকম সাবজেক্ট যদি কমপ্লিট করতে পারো, হ্যাঁ তুমি চাকরি তো করতে পারবাই, চাইলে তুমি তোমার নিজের মতো করে অনেক কিছু মুভ করতে পারবা, একটা বিজনেস সেন্টার দিতে পারবা, একটা সার্ভিস সেন্টার দিতে পারবা, তুমি তোমার মতো করে বেশ ভালো একটা মানে উদ্যোগ তুমি নিতে পারবা, উদ্যোক্তা হতে পারবা এইসব সাবজেক্ট কমপ্লিট করলে। দেন এরপর আমরা কথা বলছি আমাদের এখানে কম্পিউটার নিয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। দেখো কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা কথা তোমাদের ফার্স্ট মাথায় রাখতে হবে, যে একটা কম্পিউটার কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে সেট আপ করে, কম্পিউটারের এভরিথিং এই টেকনোলজির মধ্যে রয়েছে, এবং ভবিষ্যৎ জগৎটা কিন্তু কম্পিউটারের উপর নির্ভরশীল, বর্তমানে তো নির্ভরশীল, আর বাংলাদেশ তার কয়েক বছর পরে হয়তো বা পুরোটাই কম্পিউটারে বেস চলে যাবে। সো তোমরা যদি এই সকল সাবজেক্ট তোমাদের কমপ্লিট করতে পারো পড়াশোনাটা, এবং মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে, সেটা সরকারি বেসরকারিতে, বিশেষ করে সরকারিতে এখন বিসিএস থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয় পর্যন্ত এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশেষ নিয়োগ দিয়ে থাকে। এখানে প্রতিযোগিতা তুলনামূলক কম হয়, বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে যেখানে কিনা কম্পিউটারের সিট রয়েছে, তবে অতটা আমরা যেমন এই যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 120টা আসন সংখ্যা রয়েছে। তো আসন সংখ্যা নিয়ে ভিডিও করাতে চাইলে সেটা দেখতে পারো, যে ময়মনসিংহে রয়েছে 120টা, তারপর এখানে ফরিদপুরে রয়েছে 120টা, এভাবে টুকটাক রয়েছে আসন সংখ্যা। তোমরা চাইলে কম্পিউটারটা নিয়েও ভাবতে পারো, এবং যথেষ্ট পরিমাণে একটা ভালো সুযোগ সুবিধা তোমাদেরকে এই সাবজেক্টটা দিবে। দেন আমরা নেক্সট কথা বলছি ইলেকট্রনিক্যাল। এখানে ইলেকট্রনিক্যাল যে বিষয়টা রয়েছে, ইলেকট্রনিক্যালের অনেকে আছে যে সার্কিট, শর্ট সার্কিট, মানে তোমার বিভিন্ন ধরনের ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পছন্দ করো, ইলেকট্রনিক বিভিন্ন জিনিসপত্র নিয়ে খুব ঘাটাঘাটি করতে পছন্দ করো, তারা এই সাবজেক্টটাকে চুজ করতে পারো। বর্তমান বাজারের চাহিদা ব্যাপক, সরকারি বাজারের চাহিদা ব্যাপক, বেসরকারি বাজারেও চাহিদা ব্যাপক, এবং এর বেতন পরিমাণও কিন্তু বেশ ভালো, অন্তপক্ষে 50-40-50 টাকার নিচে কেউ স্যালারি পাচ্ছে না এইসব জায়গাতে। কারণ এখানে একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, আমি যে সাবজেক্টগুলোর নাম নিচ্ছিলাম সবগুলোই কিন্তু আমার হাতে কলমে কাজ, মাথার কাজ, এখানে কোনো সার্টিফিকেট অতটা ইস্যু না। ইস্যু তো যোগ্যতা, জাস্ট তোমার ওখানে ঢুকতে যত সার্টিফিকেট লাগে, এর পরবর্তী কাজ হচ্ছে তোমার হাতে। যদি তুমি ভালো কাজ শিখবা, ভালো কাজ জানবা, ভালো কাজ দিতে পারবা, তো তোমার ইমপ্রুভমেন্ট হবে। তুমি কর্মী হিসেবে নিয়োগ করবা, তুমি আস্তে আস্তে বস হিসেবে ওখান থেকে বের হতে পারবা। বুঝতে পারছো আশা করি। দেন আমরা সবচেয়ে প্রথম সাবজেক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকটা বিষয় বলি, পুরো আমাদের এই জগৎটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং একটা বড় একটা পার্ট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বড় পার্ট কোন দিক থেকে, আমরা যত দালানকোটা দেখি, দালানকোটা প্রত্যেকটা একটা সেক্টরে এক একটা সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা দেখি যে একটা চোখের সামনে 20 তলা 30 তলার দালান হয়ে যাচ্ছে, কীভাবে হচ্ছে, এটা তৈরি করছে কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার। তো এক্ষেত্রে তার সম্পূর্ণ বিষয়টা, এবং এটার চাহিদা বর্তমানে ব্যাপক, এটা সরকারি ক্ষেত্রে এটা চাহিদা কম হলো, বেসরকারি ক্ষেত্রে চাহিদা অনেক বেশি, কারণ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো তারা এগুলো নিয়োগ দিয়ে থাকে, বেশ ভালো একটা বেতনে তাদেরকে নিয়োগ দিয়ে থাকে, এমন না যে 2-5-10 হাজার টাকায় নিয়োগ দিয়ে থাকে। যে এখানে সর্বনিম্ন ইঞ্জিনিয়ার হিসেবে জব করে সেও দেখা যায় 40-50 হাজার টাকা সেক্টরে চাকরি পায়। এবং একটা কোম্পানির অধীনে যদি ভালো একটা সার্ভিস তুমি প্রোভাইড করতে পারো, তোমাকে ভালো ভালো সাইট তারা বুঝিয়ে দিবে, এই সাইটটা তুমি কাজ করো, এই সাইডের প্রফিট মার্জিন হিসেবে তারা পার্সেন্টেজ দিয়ে দিল, যে টোটাল 2% বা 3% তুমি নিয়ে নিবা। তো সিভিল ইঞ্জিনিয়ারিং করে অনেকেই দেখছি খুব সহজে বড়লোক হতে পারছে, কারণ এটা বাস্তবেই সম্ভব যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভূমিকা অনেক, এবং সরকারি চাকরির ক্ষেত্রগুলোতে ক্ষেত্র কম, কিন্তু যারাই সেখানে জয়েন করতে পারে তারা সেখানে পুরো আগুন হয়ে রাজত্ব করে, সহজ কথা। তো এই হচ্ছে মূলত পলিটেকনিক্যালের 7টা সাবজেক্ট, যেগুলো নিয়ে আমরা একটু হালকা করে আলোচনা করলাম। আমরা চাইলে এখানে ডিটেলসে অত বেশি একদম আলোচনা করতে পারতাম, বাট আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটা ধারণা নেওয়ার। তারপরও তোমরা যে সাবজেক্টটা চুজ করবা, অফকোর্স একটু ভেবেচিন্তে চুজ করবা, কারণ এটা একটা ভবিষ্যৎ। তুমি এখানে প্রায় 3-4 বছর সময় দিতে যাচ্ছ তোমার লাইফে, তো এক্ষেত্রে ওইটার বাজার চাহিদা কেমনে ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা কেমন আছে, চাকরি ক্ষেত্রগুলো কি, তুমি পারবা কি না, এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তবেই তুমি এখানে চুজ দিও, দেন সেখানে ভর্তি হয়েও। আর নয়তো দরকার নেই। আগে আমার কথা হচ্ছে বুঝতে হবে, তারপর জানতে হবে, দেন তোমার ভর্তি হতে হবে। না বুঝে বড় ভাই বললো, এটা বললো, ও বললো, এরকম সাবজেক্ট চুজ করে ফেললাম, বিষয়টা মোটেও তা নয়। কারণ তোমার আগে পারতে হবে। সহজ কথা একটা কথা ক্লিয়ার করে বলি, তুমি ভালো একটা সাবজেক্ট তোমার রেজাল্টের গুণে পেয়ে গেছো, ওখান থেকে তুমি সবার একদম লো ক্লাস রেজাল্ট করে বের হইছো, এটা কোনো দরকার নাই। তুমি মোটামুটি একটা সাবজেক্ট একদম টপ লেভেলে রেজাল্ট করে বেরো, ওইটা দরকার আছে। কথা বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে পলিটিক্যাল ইনস্টিটিউটে যারা ভর্তি হতে যাও, তারা এই বিষয়গুলোতে একটু ফোকাস দিবা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।